হ্যাঁ, আশা করি শুনতে পাচ্ছেন আমার কথা। আমি শুরু করে দেই, কেননা আর হয়তো বা এক দুইজন জি স্যার, শোনা যাচ্ছে। যারা আছে তারা আস্তে আস্তে আমরা শুরু করি। দেখেন, এই বইটা আমি প্রথমে শেয়ার করেছি গ্রুপে। আপনি যদি গ্রুপে যান দেখবেন যে প্রথমে এই যে ইকোনমিক্স বাই রজার এ আর্নল্ড, এই বইটা থেকে আমি মানে এগুলো ফান্ডামেন্টাল টেক্সট বুক হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে পড়ানো হয় এই ধরনের বই। ইকোনমিক্সের আর ইকোনমিক্সের কিছু ক্লাসিক্যাল বই আছে, সেগুলো আসলে আমি আমাদের জন্য দরকারও নাই এত বেশি, আর আহ, ওইগুলোর দিকে আমি যাইনি এত। তো ওগুলো আপনারা পড়তে পারেন। যাই হোক, আসে এখানে। এখানে চ্যাপ্টার 1, হোয়াট ইকোনমিক্স ইজ অ্যাবাউট, এটা পড়বেন। এর সাথে অ্যাপেন্ডিক্স গুলা অত বেশি দরকার নাই। তবে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এই তিনটা চ্যাপ্টার এখান থেকে একটু ডিটেলসে পড়বেন। কি পড়বেন আমি দেখাই দিচ্ছি, যেহেতু আপনারা রিটেক পরীক্ষা দেবেন। তো এই বিষয়টা আমি আপনাদের যত সিম্পলি পারি উপস্থাপন করব। তো পড়াশোনা ভালো করে যান, কেননা যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে এই টপিকটা বাইরে আছেন, এবং সেই ফার্স্ট ইয়ারে থাকতে হয়তো বা পড়েছিলেন, তো একটু পড়াশোনা না করে গেলে কিন্তু আসলে পাশ করা সম্ভব হবে না। এটাই রূঢ় বাস্তবতা। তো এই জন্য একটুখানি পড়াশোনা করেন, যেহেতু ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আমরা আহ, মানে নাম্বারস নিয়ে বেশি কাজ করি, মেকানিজম বা ইকুয়েশন নিয়ে খুব বেশি কাজ করা হয়। কিন্তু এই ধরনের কিছুটা ফান্ডামেন্টাল, বলবো যে থিওরিটিক্যাল টাইপের টপিক কিন্তু খুবই প্রয়োজনীয়, লাইফের জন্য খুবই প্রয়োজনীয় ইকোনমিক্স পড়াটা। তো এই ধরনের সাবজেক্টটা এই জন্য আমাদের একটু কোপ আপ করতে হয়তো কষ্ট হতে পারে, কিন্তু একটু এই যে এখনো মনে হয় 4-5 দিন হাতে সময় আছে, এই সময়টা কাজে লাগাইলে আলহামদুলিল্লাহ খুব ভালো করতে পারবেন আশা করি। কারণ আমরা চ্যাপ্টার 1-এ চলে যাই। চ্যাপ্টার 1-এ আমাদের যে বিষয়টা, ওয়েট একটুখানি আমি চ্যাপ্টার 1-এ একটু জেনে নেই। দেখেন, চ্যাপ্টার 1-এর ক্ষেত্রে এই ইন্ট্রোডাকশনটা একটু পড়তে পারেন, হ্যাঁ, আপনার ক্লিয়ার হওয়ার জন্য। আর এইখানে আহ, যদি এই যে 2 পৃষ্ঠা আসেন, এখানে দেখবেন যে বেশ কিছু ডেফিনেশন টাইপের আছে, এই ডেফিনেশন গুলো অবশ্যই পড়বেন। এই যে গুডস, ইউটিলিটি, ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়গুলো যেগুলো আছে, এবং ফ্যাক্টর অফ প্রোডাকশন, বিভিন্ন রিসোর্সেস যেগুলো ফ্যাক্টর অফ প্রোডাকশন হিসেবে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এই বিষয়গুলো একটুখানি কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য পড়বেন। এটা হলো 2 পৃষ্ঠা, আমি দেখাই দিচ্ছি এখানে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে থিঙ্কিং লাইক অ্যান ইকোনমি। এগুলো হচ্ছে আপনার মানে যদি কনসেপ্ট খুবই ক্লিয়ার করতে চান, এই বিষয়গুলো রিডিং করতে পারেন। এই যে ইকোনমিক্স এর সংজ্ঞাটাও এখানে দেখবেন। এবং আহ, এইখানে দাঁড়ানো একটু আমি দেখতেছি, এই যে অপরচুনিটি কস্টের কনসেপ্টটা অবশ্যই দেখবেন, এর গুরুত্বপূর্ণ। কিছু কি কনসেপ্ট আছে এর মধ্যে, অপরচুনিটি কস্ট আছে। এই যে দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ, বা দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ এ ফ্রি লাঞ্চ, কোনো কিছু কিন্তু ফ্রি না। যেমন এখানে খুব বিখ্যাত একটা বিষয়, যে জিরো কস্ট মিনস জিরো প্রাইস। এটা কিন্তু জিরো প্রাইস মিনস জিরো কস্ট, এটা কিন্তু না। তো এখানে অপরচুনিটি কস্ট মনে হয় সবাই জানেন, আমি জানি না আপনারা এটার সাথে পরিচিত আছেন কিনা। অপরচুনিটি কস্ট হচ্ছে, ধরেন আপনি একটা অপশন চুজ করলেন। ধরেন আপনার কাছে 100 টাকা ছিল, 100 টাকা দিয়ে আপনি বই কিনতে পারতেন, গ্রিল খাইতে পারতেন, আবার এই 100 টাকা খরচ করে কোথাও একটা ঘুরে আসতে পারতেন। মানে আপনি গ্রিল খাওয়াটাকে যদি, অথবা যদি বই কেনাটাকে সিলেক্ট করেন, তাহলে বাকি যে অপশন গুলা ছিল, সেই অপশন গুলার সবচেয়ে মানে নিয়ারেস্ট বেস্ট যেটা মানে টপ, সেটা হচ্ছে আপনার অপরচুনিটি কস্ট। কেননা বাকি বিষয়গুলো তো আপনি ওই সময়ে বা ওই টাকা ব্যবহার করে করতে পারতেন, কিন্তু ওটা আপনি করেননি। তো এই জন্যই বলা হয়েছে যে আপনাকে যদি এখানে খুব একটা দারুণ একটা উদাহরণ, আমি এটা সব ক্লাসে কয়েকবার বলেছি, যে আপনার একটা বন্ধু আপনারা ফ্রিতে সিনেমা দেখতে নিয়ে গেল। তার মানে কি আপনি ফ্রিতে, মানে এই বিষয়টা কি ফ্রি হয়ে গেল? বিষয়টা কিন্তু এমন না। কেন, ওই যে সময়টা আপনি সিনেমা দেখার কাছে ব্যয় করলেন,
এই সময়টা কিন্তু আপনি চাইলে অর্থ উপার্জনের কাজেও ব্যয় করতে পারতেন। তো এই সময়টা যে আপনি সিনেমা হলে যে বসে থাকলেন, এর জন্য কিন্তু আপনার অপরচুনিটি কষ্ট হয়ে গেল ওই যে অন্য যে কাজগুলো করতে পারতেন। তো এটাই হচ্ছে ফ্রি কেউ দিলেই যে সেটা মানে ফ্রি, এটা না। তো এই বিষয়টা জীবনেও বোঝার কোনো খুবই গুরুত্ব রয়েছে বলে মনে করি। তো এই অপরচুনিটি কস্টের বিষয়টা এই জন্য আমি বললাম যে মানে দেখতে পারেন। আচ্ছা, এরপরে এরপরে একটুখানি নোট রাখবেন, কাইন্ডলি একটু নোট রাখবেন যে নরমেটিভ ইকোনমিক্স এবং পজিটিভ ইকোনমিক্স এর পার্থক্য, মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স এর যে পার্থক্য, এগুলো আপনি গুগলে সার্চ দিলে অ্যাভেলেবল পাবেন। ইদানিং তো চ্যাট জিপিটি আছে আপনাদের, মানে যদি স্মার্টলি পড়াশোনা করতে চান, আমি দেখাচ্ছি, দাঁড়ান দেখাচ্ছি। তো এফিসিয়েন্সি কি জিনিস এগুলো, মানে আপনার জাস্ট কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য, এবং এগুলো পড়তে পারেন। এফিসিয়েন্সিটা ইকোনমিক্স এর জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা যেহেতু আইপি তে পড়ি আমাদের কিন্তু এফিসিয়েন্সি নিয়ে হিউজ কাজ করা লাগে। তো এফিসিয়েন্সি ইকোনমিক্স এর ভাষায় কি, এটা জানা প্রয়োজন। অ্যাটলিস্ট সংজ্ঞা পড়েন, কিছুই না পড়তে পারেন, অ্যাটলিস্ট সংজ্ঞা পড়েন। এই যে ইনসেন্টিভের বিষয়টা, এটাও গার্মেন্টস যদি কখনো কেউ চাকরি করেন বা কোনো যে কোনো ফ্যাক্টরিতে যদি চাকরি করেন, এই ইনসেন্টিভের বিষয়টা কাজে লাগবে সামনে। যাই হোক, আমি আপনাদের এত বেশি জটিল না করি, বেশি না বাঁচাই, সামনের দিকে যাই, সামনের দিকে যাই। এই যে ইকোনমিক ক্যাটাগরিজ, এই যে যে কথাগুলো বলছিলাম, এই যে পজিটিভ ইকোনমিক্স, নরমেটিভ ইকোনমিক্স, আমি সংক্ষেপে যদি বলি, পজিটিভ ইকোনমিক্স বলে বলতে হচ্ছে যে আহ, যেটা ফ্যাক্ট সেটা নিয়ে অ্যানালাইসিস করা, এটা হচ্ছে পজিটিভ ইকোনমিক্স। অর্থাৎ দেশে বর্তমান সময়ে আহ, জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছে। তো এটা কেন বাড়লো, এর পিছনের কারণগুলা কি, এবং বাড়ার ফলে সৃষ্ট যে সমস্যাগুলো দেখা দিল, এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করা, অর্থাৎ বিশ্লেষণাত্মক ভাবে যেটা ফ্যাক্ট, যেটা ঘটেছে, সেটাকে উপস্থাপন করা, ইকোনমিক্সের যে ধারাই করা হয় সেটাকে আমরা পজিটিভ ইকোনমিক্স। আর নরমেটিভ ইকোনমিক্স বলতেছি যেটা হওয়ার কথা ছিল বা যেটা হওয়া উচিত, সেটা নিয়ে আলোচনা করা, এবং সেটা অ্যাচিভ করতে গেলে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত। যেমন আহ, আমি যদি তো আগের কথাই ফিরে আসি যে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে গেছে, অর্থাৎ একটা প্রাইস হাইক আমরা লক্ষ্য করেছি বাজারে। তো এটা কি হওয়া উচিত ছিল, প্রাইস হওয়ার উচিত ছিল না। তো কি হওয়া উচিত ছিল, প্রাইসটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকার। আচ্ছা, এখন ক্রয় ক্ষমতা কি, এর বিষয়ে কি সবার মানে ধারণা আছে? একটু রেসপন্স করেন। ক্রয় ক্ষমতা, পারচেসিং পাওয়ার, পারচেসিং পাওয়ার, হ্যাঁ, এই বিষয়টা সম্বন্ধে সবার কি ধারণা আছে? জি স্যার। মোটামুটি ধারণা আছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমরা সামনে যাই। তো এইখানে কিন্তু পার্থক্য আপনি এই পুরোটা পড়েও করতে পারেন, যদি শর্টকাট চান। এখনকার দিনে ডিজিটাল দিনে আসলে আপনার খুব বেশি খাটতে হবে না, আপনি শুধু চ্যাট জিপিটি যে বলে দেন যে ডিফারেন্সিয়েট পজিটিভ ইকোনমিক্স এন্ড নরমেটিভ ইকোনমিক্স ইন ট্যাবুলার ফর্ম, আপনার টেবিল আকারে দিয়ে দিবে। সো এটা গেল। আচ্ছা, এরপর আছে মাইক্রো ইকোনমিক্স, আর এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। দেখেন মাইক্রো লেভেলের ইকোনমিক্স, আপনার একটা ফার্ম আছে, আপনার একটা বাড়ি আছে, আপনার একটা সংসার চালান। একদম খুব আসান ভাষায় বর্ণনার চেষ্টা করতেছি যাতে বুঝতে সুবিধা হয়। মানে সাধারণ হিউম্যান বিহেভিয়ার নিয়ে যেটা আলোচনা করে, যেটা হচ্ছে যে আপনি কিভাবে চয়েস করেন, আপনি কিভাবে একটা মানে কোম্পানি চালান, আপনি কিভাবে একটা আপনার ছোট ব্যবসা চালান, আপনি কিভাবে আপনার সংসার চালান, আপনার সাধারণ বাজারে আপনি আহ, কি বিষয়গুলো যে বিষয়গুলো পরিলক্ষিত হয়, এই ছোট ছোট পরিসরের ইকোনমিক্স নিয়ে। যেমন আপনার হয়তো বা দেখা যাচ্ছে যে একটা পানির বোতল উৎপাদনের একটা ফ্যাক্টরি আছে, এটা আপনি কিভাবে ম্যানেজ করেন, এটা এটা সাপ্লাই চেনটা আপনি কিভাবে ম্যানেজ করতেছেন, আপনি নিজের সংসার চালান কিভাবে, বাজার করতেছেন, বাজারের জিনিসপত্রের দাম কেমন, এর এর সাপ্লাই ডিমান্ডটা কিভাবে নির্দিষ্ট হচ্ছে একটা নির্দিষ্ট বাজার।
আর তো এই ছোট পরিসরের বিষয়গুলো নিয়ে আমরা বলতেছি মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো লেভেলের ইকোনমিক্সটা আমি কি বলতেছি, যেটা গোটা দেশের ইকোনমি, অর্থাৎ একটা গোটা দেশের অর্থনীতি, এর বিভিন্ন সূচক রয়েছে। হ্যাঁ, যেমন আমরা এখানে বিভিন্ন এগুলো দেখে থাকি, যেমন ইনফ্লেশন, হ্যাঁ, অর্থাৎ মুদ্রাস্ফীতি। তারপরে হচ্ছে আপনার গিনি ইন্ডেক্স, মানে অসমতার সূচক। হ্যাঁ, অথবা আপনার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর মতো বিভিন্ন ইন্ডেক্স, বা বেকারত্বের হার, বা দারিদ্রতার হার, বা ক্রয় ক্ষমতা, মানুষের সার্বিক ক্রয় ক্ষমতা, ইত্যাদি বিষয়গুলো একটা দেশের পার্সপেক্টিভে, কিছু কিছু ক্ষেত্রে আহ পৃথিবীর পার্সপেক্টিভেও আমি বলতে পারি। তো এই বড় আকারের অ্যাগ্রিগেট যে আপনার বিষয়গুলা, এইটা নিয়ে আসলে এই মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স আলোচনা করবে। তো মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে যে বিষয়গুলো, এই দুটো জিনিস একটু পড়াই নিলাম, কারণ পরবর্তীতে কাজে লাগবে। কারণ এত ডিটেলস আসলে আমার এই এই একটা ক্লাসে আসলে দেখানোর মতো সময়ও নেই, আর সম্ভবও না। তো আমি এই দুটো বলে রাখলাম যাতে আপনারা পরবর্তীতে রিলেট করতে পারেন। তো এই দুটার পার্থক্য পড়বেন। তো এই সাথে আমার এইখানে আহ, বেশ কিছু আপনার এই যে স্লোপ টোপ নিয়ে কথাবার্তা আছে, এগুলো আপনারা অলরেডি জানেন। এই অ্যাপেন্ডিক্স আমি অ্যাভয়েড করলাম। অ্যাভয়েড করে আমি সামনের চ্যাপ্টারে যাই। সামনের চ্যাপ্টার হচ্ছে আমার প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারটা আপনারা এই যে এখানে সংজ্ঞা থেকে শুরু করে, আহ, এর আমি যে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি, এই জিনিসগুলো একটু দেখবেন। প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার আমাদের কাজে লাগে আইপি ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে। দেখেন, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বলতে বোঝাচ্ছে যে আপনার, আমি উদাহরণ সহকারে বলি, এই যে এইটা পড়েন, এই যে কনস্ট্যান্ট অপরচুনিটি কস্ট, এটা অবশ্যই পড়েন, এটা দরকার আছে। এই যে কনস্ট্যান্ট দাগাই দিলাম। তো এটা দেখলে আপনি বুঝতে পারবেন। সংক্ষেপে বলি, ধরেন আপনার কাছে আপনি প্যান্ট এবং শার্ট, দুই রকম প্রোডাক্ট আপনার কোম্পানি তৈরি করতে। এখন যদি আপনি 50টা শার্ট তৈরি করেন শুধু, তাহলে আপনি একটাও প্যান্ট তৈরি করতে পারেন না। আবার যদি আপনি 30টা প্যান্ট উৎপন্ন করেন, তাহলে আর শার্ট উৎপন্ন করতে পারেন না। তো আপনি ধরেন যদি দুইটাই উৎপন্ন করতে চান একসাথে, তাহলে আমি মাঝামাঝি পর্যায়ে যদি ধরি, আপনি 15টা প্যান্ট এবং 25টা শার্ট একসঙ্গে আপনি উৎপাদন করতে পারেন। তো এই আহ, আপনার যে টাইপস অফ প্রোডাক্টস আপনি উৎপাদন করার সক্ষমতা রাখেন, বা কোনো ফান্ড উৎপাদন করার সক্ষমতা রাখে, তো তারা কোন কম্বিনেশনে কতটুকু উৎপাদন করতে পারে, এইটাই যদি আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আকারে দেখাতে চাই, সেটাই হচ্ছে আমার প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। যদি আপনি এই সংজ্ঞাটা একটু পড়েন, দ্য পসিবল combinations of two goods that can be produced during a certain span of time under condition of a given state of technology and fully employed resources। আমি বোধহয় বুঝাতে পেরেছি যে আহ, সংক্ষেপে যেটা বললাম, এই অংশটুকু বুঝতে পেরেছেন কিনা, এই যে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারের বেসিক কথাবার্তাটুকু বুঝতে পেরেছেন কিনা, এটা রেসপন্স করে। জি স্যার। হ্যাঁ, তো জি স্যার। অপরচুনিটি কস্টের সাথে, এই যে অপরচুনিটি কস্টের এটা আমি দেখাই এসেছিলাম যে একটা করলে আপনি আরেকটাকে ছেড়ে দিতে হয়, সেটা কিন্তু আপনার অপরচুনিটি কস্ট হয়ে যাচ্ছে। এখন যদি কনস্ট্যান্ট অপরচুনিটি কস্ট থাকে, অর্থাৎ আমি যেমন বললাম যে আহ, যদি এটা ধরেন সমান সমান ধরি, যে 50টা শার্ট অথবা 50টা প্যান্ট উৎপাদন করতে পারেন, তো তখন কিন্তু আপনি যে কোনো কম্বিনেশন নেবেন, এই যে লাইনটা কিন্তু একটা সরল রৈখিক আকার ধারণ করবে। কিন্তু যদি এই এটা যদি ভ্যারি করে, যদি ইনক্রিজিং হয় বা ইনক্রিজিং হয় বা ডিক্রিজিং হয়, যাই হোক, মানে যদি বাড়া কমা হয়, সহজ সহজ কথায়, সেক্ষেত্রে কিন্তু এটা একটু কার্ভেচার আকার ধারণ করবে। তো এই বিষয়গুলো যে বিভিন্ন টাইপের অপরচুনিটি কস্টের ক্ষেত্রে এবং বিভিন্ন সিচুয়েশনে, হ্যাঁ, আপনার এই এই কি বলে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারের গ্রাফটা কেমন হয়, এই গ্রাফটা আঁকানো শিখবেন। আর যদি কিছুই না পারেন, অ্যাটলিস্ট এই কনস্ট্যান্টটা একটু দেখবেন, এবং সরলরেখা রৈখিক হইলে যে কনস্ট্যান্ট হয়, এই বিষয়টাও একটু মাথায় রাখবেন এবং এই জিনিসটা একটু দেখবেন। অ্যাটলিস্ট একটা তো শেখেন, যাতে কাজে মানে আপনি
অ্যাটলিস্ট কিছু মানে পরেরগুলো না জানেন, অল্প জিনিস হইলেও সেটা সঠিকভাবে একটু ভালোভাবে জেনে যান, যাতে শুধু রিটেক দেয়া পাস করাটাই উদ্দেশ্য না হয় আমাদের, যাতে আমরা একটু কিছু শিখেও যাইতে পারি। হয়তো বা আমার উপর আপনারা বিরক্ত হতে পারেন যে কেন তো শেখানোর জন্য জোরাজুরি করতেছি। তো আসলে এই বিষয়গুলো খুবই কমন বিষয়, এগুলো আপনাদের লাগতে পারে আর কি। যাই হোক, সামনের দিকে যাই। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। সাপ্লাই ডিমান্ড খুবই ইম্পর্টেন্ট, এই তৃতীয় চ্যাপ্টার, হ্যাঁ, চ্যাপ্টার 3। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, তৃতীয় চ্যাপ্টার অবশ্যই অবশ্যই দেখবেন। এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ, মাইক্রো ইকোনমিক্স এর একটা খুব, এখানে মার্কেট কি জিনিস, ডিমান্ড কি, সাপ্লাই কি, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। এবং ডিমান্ড সাপ্লাই এর মানে ধরেন ডিমান্ড, একটা প্রশ্ন করি, ধরেন আমার ইনকাম এখন মাসে দেখাচ্ছে যে 25,000 টাকা, কথার কথা, বা 30,000 টাকা। এখন আমার খুব ইচ্ছা রয়েছে যে আমি আহ খুব দামি একটা গাড়িতে, ধরেন রোলস রয়েস কিনে এটা পার্সোনালি ব্যবহার করব। তো এটা কি ডিমান্ড হবে? একজন একটু অ্যান্সার দিয়েন। জি না স্যার। কেন হবে না? না স্যার, স্যার আমাদের ক্রয় ক্ষমতা থাকতে হবে, আমাদের প্রাইস ওই দামটা থাকতে হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে আপনার তো ভালোই জানান দেখছি, ক্রয় ক্ষমতা আমাদেরকে থাকতে হবে। আমার সেই লেভেলের মানে অ্যাফোর্ড করার মতো আমার টাকা থাকতে হবে, এবং শুধু তাই নয়, আমার উইলিংনেসও থাকতে হবে। এখানে দেখেন তো দুইটা কথা আছে, যে উইলিংনেস অ্যান্ড অ্যাবিলিটি থাকা লাগবে। তো যাই হোক, আপনারা বিষয়গুলো জানেন, আমি আর এখানে ল অফ ডিমান্ড। এখন স্বাভাবিক ক্ষেত্রে আপনারা যদি এই 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 দুইটা এই ছোট্ট এই যে আহ, চিহ্নগুলো যদি একটু খেয়াল করেন, তাহলে বোঝা যায় যে যদি প্রাইস বাড়ে তাহলে কিউ ডি দিয়ে আমরা বোঝাচ্ছি কোয়ান্টিটি ডিমান্ডেড, অর্থাৎ আহ, কতটুকু, এই যে এখানে কোয়ান্টিটি ডিমান্ডেড অর্থাৎ কতটুকু, কত পিস আমার চাহিদা, বা কত কেজি আমার চাহিদা, অর্থাৎ চাহিদার পরিমাণ, নট চাহিদা। চাহিদার পরিমাণের মধ্যে কিন্তু এটা সাটল ডিফারেন্স আছে। আমি দেখাচ্ছি এই বিষয়টা। কেউ কি বলতে পারবেন এটা? তাহলে আমি আর এটা পেঁচাবো না, এত বেশি বলতে যাবো না। যদি কেউ জেনে থাকেন একটু রেসপন্স কর। এর এই যে কৌশিক শাহরিয়ার, আপনারা চুপ কেন? এই যে মিম, চুপ কেন? স্যার দাম বাড়লে কোয়ান্টিটি ডিমান্ডের এটা কমে, আর দাম কমলে এটা আমাদের বাড়ে। হুম। মানে কোন একটা জিনিসের যদি দাম বাড়ে বাজারে, তাহলে ওটা আমাদের কেনার এটা মানে তো ল অফ ডিমান্ড, ল অফ ডিমান্ড। এবং ল অফ ডিমান্ডের কিন্তু কিছু অ্যাজাম্পশন আছে। তো যাই হোক, সেসব এগুলো আপনি একটু দেখে নিন, অ্যাজাম্পশন গুলো দেখেন। আমার কথা হচ্ছে যে এই যে কোয়ান্টিটি ডিমান্ডেড আর ডিমান্ড, এর মধ্যে আছে, আমি সামনে আলোচনা করতেছি, দেখেন, একটু নজর রাখবেন। তো একইভাবে ডিমান্ড শিডিউল, ডিমান্ড কার্ভ, এই বিষয়গুলো আপনারা এই যে জাস্ট ধারে যে সংজ্ঞাগুলা, এই জিনিসগুলো একটুখানি দেখে যান, এগুলো কাজে দেবে। সহজ কথাই হচ্ছে যে কোনো জিনিসের যদি দাম কম হয়, তাহলে কিন্তু আমরা বেশি কিনতে চাই, অর্থাৎ আমাদের ডিমান্ড বাড়ে। আবার দাম যদি বেশি থাকে, তাহলে আমরা কমিয়ে দিই। যেমন আপনারা মানে যারা আছেন, তো সেক্ষেত্রে দেখেন যে খাসির মাংসের দাম অনেক বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু ইদানিং মানুষ মানে, যেহেতু ইনফ্লেশন আছে, এটা বাজারে আসলে ক্লাসে আলোচনা করা উচিত না, তবুও আমি বলছি যে দেখেন, বাজারে তো আসলে আমরা তো আসলে এই বাজার, এই ব্যবস্থার বাইরে কেউ নই। আমরা তো আর মঙ্গল গ্রহ থেকে আসি না, আমরাও তো এই দেশের নাগরিক, এই দেশে বসবাস করি, এখানেই বাজার করে খাই। আপনারাও খান, আমরাও খাই, সবাই। তো দেখেন, মানুষ কিন্তু এখন মানে মাটন কনজাম্পশন কিন্তু সেই হারে বাংলাদেশে হচ্ছে না, কারণ প্রাইসটা অনেক বেশি। আবার আপনারা খেয়াল করে থাকবেন যে রিসেন্টলি বিফ বা গরুর মাংসের দাম কিন্তু প্রায় 100 টাকা কেজি প্রতি কমেছে। সেক্ষেত্রে কিন্তু মানুষের ভিড়ও বেড়েছে, মানুষ ডিমান্ডও বেশি করা শুরু করেছে। যাই হোক, তো এটা ভ্যালিড,
মানে এটা ভ্যালিডিটি বোঝানোর জন্যই বললাম। তো এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, দেখেন যে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড আর চেঞ্জ ইন ডিমান্ড। এ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, আরেকটা জিনিস বলতেছি যে চেঞ্জ ইন ডিমান্ড। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো যে এই যে ছোট্ট লাইন, এই যে ছোট্ট লাইন এইটুকু পড়বেন যে কোয়ান্টিটি ডিমান্ডেড এর চেঞ্জ, এই যে এইটা এবং এই যে এই লাইনটা একসাথে দেখবেন যে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, এই লাইনটা একটু পড়বেন। তো এর মুভমেন্ট ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার, আচ্ছা যাই হোক, এগুলো পড়বেন। আমি আপনাদের আসান ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, তো দেখেন এই গ্রাফটা খেয়াল করেন, সবাই কি আছেন আমার সঙ্গে? একটুখানি রেসপন্স করেন কাইন্ডলি, তাহলে আমি একটু জি বুঝবো যে স্যার, তোমরা আছেন। জি স্যার, জি স্যার। দেখেন একটুখানি দেখেন যে এই উপরের এই বাদামি কালারের লাইনটা আছে, এটা ভুলে যান। ধরে নেন শুধু এই একটা লাইন আছে। এখন এই লাইনটা ধরেন এই বছরের, মানে আগের বছরের, এটা ধরেন 2023 সালের, আর এই বাদামিটা ধরেন 2024 সালের। 24 সালেরটা এখন নাই, এটা ধরে নেন। এখন এই মানে হলুদ কালারের যে লাইনটা, এই লাইনটা দেখেন আমরা দেখতেছি কি প্রাইসটা আছে ওই অক্ষে, বা আর এক্স অ্যাক্সিসে আছে কোয়ান্টিটি ডিমান্ডেড। এখন দেখেন প্রাইস যত বাড়তেছে আমার ডিমান্ডের পরিমাণও কিন্তু তত আস্তে আস্তে কমে আসতেছে, তত আস্তে আস্তে এইদিকে কমে আসতেছে। আবার প্রাইস যত কমতেছে, এই যে শুধু এই কমলাটা বরাবর চিন্তা করেন, এইটা নাই চিন্তা করেন, তো কোয়ান্টিটি ডিমান্ডেড অর্থাৎ ডিমান্ডের পরিমাণ কিন্তু দামের সাথে সাথে, দাম কমার সাথে সাথে বাড়তেছে, দাম বাড়ার সাথে সাথে কমতেছে। ধরেন 24 সালে এসে এখন ধরে নেন এই হলুদ কালারের লাইনটা নাই, এখন শুধুই বাদামিটা রয়েছে। এখন 24 সালে দেখা গেল যে আগে সেই 20 টাকা ছিল, সেই 20 টাকায় আগে 500 পিসের অর্ডার থাকতো, কিন্তু এই 20 টাকাতেই এখন প্রায় 600 পিসের অর্ডার। আবার 15 টাকায় গত বছর 700, এই গত বছর 600 পিসের অর্ডার থাকতো, এখন 700 পিসের অর্ডার, মানে 700 পিসের ডিমান্ড হয়। তো দেখেন যে দুই দুই বছরই কিন্তু দাম বাড়লে ডিমান্ড, কোয়ান্টিটি ডিমান্ডেড অর্থাৎ ডিমান্ডের পরিমাণ, চাহিদার পরিমাণ হ্রাস পাচ্ছে। আবার দাম কমলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু উভয় লাইনের ক্ষেত্রেই সত্য, কিন্তু একটা হচ্ছে 2023 সালের লাইন, একটা ধরে নেন, আমি মানে ধরার জন্য বলতেছি, দুই টাইম পিরিয়ডের লাইন। তো দেখেন 2024 সালে ওভারঅল দেখেন যে আগের যে লাইনটা ছিল সেই লাইনটা কিন্তু ফলো করতেছে না। ডিমান্ডের ল, যেটা ল অফ ডিমান্ড কিন্তু ফলো করে চলতেছে পরের লাইনটা, কিন্তু আগের সেই সেম জায়গায় কিন্তু নাই। অর্থাৎ আগে 20 টাকায় যে সেম যে পরিমাণ অর্ডার হতো তার থেকে কিন্তু বেশি হচ্ছে অথবা কম হচ্ছে। অর্থাৎ ওভারঅল ডিমান্ডের, শুধু ডিমান্ডের পরিমাণের না, কিন্তু একটা নির্দিষ্ট টাইমে ডিমান্ডের কম বেশি হয়, কিন্তু দুইটা টাইম পিরিয়ডে যখন আমি কল্পনা করতেছি, তখন কিন্তু খেয়াল করে দেখেন যে 2023 সালে, মানে অর্থাৎ কমলা লাইন যে, অর্থাৎ হলুদ লাইন, মানে কমলা না বলি হলুদ লাইন যে টাইম পিরিয়ডে, তার থেকে কিন্তু বাদামি লাইন যে টাইম পিরিয়ডে, দুইটা লাইনই কিন্তু ল অফ ডিমান্ড মেনে চলেছে। কিন্তু খয়েরি লাইনটা অর্থাৎ বাদামি লাইনটার ক্ষেত্রে কিন্তু দেখেন যে ওভারঅল ডিমান্ডটা বেড়ে গেছে, একই দামে কিন্তু অর্ডার বেশি পাচ্ছি। অর্ডার বলতেছে এই কারণে, বোঝার সুবিধার কারণ, একই জায়গায় কিন্তু কোয়ান্টিটি ডিমান্ড বেড়ে গেছে একই দামে, অর্থাৎ লাইনটা শিফট হয়েছে। এই লাইনটা যে শিফট হলো একটা টাইম পিরিয়ড থেকে আরেকটা টাইম পিরিয়ডে, এইটাকে আমি বলতেছি চেঞ্জ ইন ডিমান্ড। আর ওই একটা লাইন বরাবর একই দিনে বা একই বছরে বা একই টাইম পিরিয়ডে দেখেন যে ওই একটা লাইন বরাবর আপনার ওঠানামা করতেছে, দাম বাড়লে ডিমান্ড, মানে চাহিদার পরিমাণ, নট চাহিদা, চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। এটা যে ফলো করতেছে এটা বলতেছে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। আর আরেকটা টাইম পিরিয়ডে যে সম্পূর্ণ এটা নতুন কার্ভ সৃষ্টি হলো, নতুন রেখা সৃষ্টি হলো। এর কারণ হচ্ছে ওই একই দামে আইন, মানে ল অফ ডিমান্ড মেনে চলতেছে, বাট একই দামে ভিন্ন কোয়ান্টিটি আমি অর্ডার পাচ্ছি। তো এই ওভারঅল চেঞ্জটাকে আমি বলতেছি চেঞ্জ ইন ডিমান্ড। আমার
কথা পুরোপুরি যদি পরিষ্কার হয় তাহলে একটুখানি রেসপন্স করেন, আর না হলে বলেন কোনো সমস্যা থাকবে। জি স্যার, বোঝা গেছে স্যার। জি স্যার, বুঝতে পারছি। দুটাই হতে পারে, রাইট অর্ডে আপনার ইনক্রিজিং আর লেফট অর্ডে ডিক্রিজ হতে পারে। এটা দেখবেন, এই দুইটা একটু দেখবেন। এখন আমি সামনের দিকে যাই। ডিমান্ড কার্ভটা কোন কোন কারণে শিফট হয়, গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জাস্ট পয়েন্ট গুলো বুঝছেন, এই যে এই, আচ্ছা, এই যে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো নর্মাল গুড, ইনফেরিয়র গুড, ন্যাচারাল গুড। নর্মাল গুড বলতে যেটা ধরেন আপনি দাম বাড়তেছে, ডিমান্ড কমতেছে, বা ইনকামের সাথে সংযুক্ত, ধরেন মানুষের ইনকাম বেড়ে যাচ্ছে, ডিমান্ড বাড়তেছে। আবার ইনফেরিয়র গুড যেটা হচ্ছে দাম মানে ইনকাম বাড়তেছে, ইনকাম বাড়তেছে বাট ডিমান্ড কমে যাচ্ছে। মানে ইনকাম বাড়লে সাধারণত মানুষের ডিমান্ড বাড়ার কথা, টাকা বেশি পকেটে আছে। এখন এই বিষয়টা একটু বলি। আসলে ইকোনমিক্স আসলে বলতে গেলে বহুত আলোচনা করা হয়ে যায়। যাই হোক, যত সংক্ষেপে পারি শেষ করি। তো দেখেন, আমরা আগে যখন মেসে থাকবো, আপনারাও যারা থাকেন, আপনারা কিন্তু মানে আমাদের সময় আমরা 300 টাকার টেবিল ইউজ করতাম। আপনারা কি টেবিল ইউজ করেন আমার জানা নাই। আপনারা কি টাইপের টেবিল ইউজ করেন? 300 টাকার কাহিনী হচ্ছে। হ্যাঁ, 300 টাকার টেবিল আমিও ইউজ করতাম। এখন ধরেন আমার ইনকাম বেড়েছে, ছাত্র জীবনের থেকে তো বেড়েছে, যদিও এখনো চলতে হিমশিম, কিন্তু তবুও ছাত্র জীবন থেকে তো বেড়েছে। তো এখন দেখেন, এখন কিন্তু আমি ওই যে অটো বি টাইপের একটা টেবিল কিনে নিয়েছি। তাহলে দেখেন, আমার ইনকাম বেড়ে গেল, কিন্তু ওই যে 300 টাকা দামের যে টেবিল, একটু নর্মাল কোয়ালিটির, মানে অর্থাৎ একটু ইনফেরিয়র কোয়ালিটির, সেটার ডিমান্ড কিন্তু আমার ইনকাম বাড়ার সাথে সাথে কমতেছে। অর্থাৎ মানুষের সবার ইনকাম যদি বেড়ে যাইতো, তাহলে কিন্তু ওই ওই প্রোডাক্ট কেনার লোক পাওয়া যাইতো না। কিন্তু নর্মাল গুড, এই বিষয়গুলো কিন্তু মানে সাধারণ যে জিনিসগুলা, যেমন ধরুন খাদ্যদ্রব্য হতে পারে, মাছ মাংস, এটা কিন্তু যেমন মাটন, মাটনের কিন্তু আপনার ইনকাম বাড়ার সাথে সাথে আপনি মাটন কনজাম্পশন বাড়াই দিন, সিম্পল হিসাব। এই বিষয়গুলো কিন্তু বাড়ছে। যাই হোক, আরো এই যে ন্যাচারাল, নিউট্রাল গুড, তারপরে সাবস্টিটিউট। আচ্ছা, সাবস্টিটিউট আর হচ্ছে আপনার কমপ্লিমেন্ট, এই জিনিসগুলো একটু দেখেন। আমি আর এত ডিটেলসে আলোচনা করতে গেলাম না, একটু পড়লে সংজ্ঞাটাই এগুলো মানে খুব বিষয়, মানে খুব মানে খুব মানে মানে গুরু গম্ভীর কোনো বিষয় নয় যে আপনাদেরকে বোঝাতে হবে। সাপ্লাইয়ের ক্ষেত্রে যে সাপ্লাইয়ের কিছু বিষয় আছে, কিছু শর্ত আছে, এবং সাপ্লাইয়েরও এরকম একটা ল আছে, ল অফ সাপ্লাই। এই ক্ষেত্রে কি, ধরেন বাজারে যদি দাম বেশি থাকে, তাহলে আপনি বেশি বিক্রি করতে চাইবেন নাকি কম বিক্রি করতে চাইবেন? স্যার বেশি। হ্যাঁ, আবার একই বিষয়, মানে যদি দাম বেশি পান তাহলে আপনি বেশি বেচতে চাইবেন, না আপনি সাপ্লাই বাজারে বেশি দিবেন। তো এক্ষেত্রে দাম বাড়লে সাপ্লাই বাড়ে, দাম কমলে সাপ্লাই কমে। তো এইখানে এই যে কিছু সংজ্ঞা টাইপের আছে, হ্যাঁ, এই এই বিষয়গুলো একটুখানি একটু দেখেন। এই যে কার্ভ আছে, সাপ্লাই কার্ভ, এই বিষয়গুলো একটুখানি আপনারা দেখবেন। দেখলে আশা করি আহ বেশ ভালো একটা ধারণা পাবেন এখান থেকে। আচ্ছা, আচ্ছা, এইখানে এইখানে মোটামুটি এইগুলো দেখলেই হবে, থেকে বেশি। ইকুইলিব্রিয়ামটা একটু দেখতে হবে, ইকুইলিব্রিয়ামটা একটু দেখতে হবে, কিছু করার নাই, এটা গুরুত্বপূর্ণ। যে বিভিন্ন মার্কেট, আচ্ছা, এটা এইখান থেকে না করে আপনার অন্য শিটে আমি দেখাচ্ছি, আপনি এইখানেও করতে পারেন, এই কার্ভ গুলা দেখেও করতে পারেন, বাট আপনার আহ আমি অন্য জায়গায় দেখাই দিচ্ছিলাম। তো এই ছিল এই বইয়ের 3টা চ্যাপ্টার, এইগুলা অবশ্যই পড়তে হবে। এরপরে আমি সামনের দিকে যাই। আচ্ছা, এই সেশনটা শেষ হয়ে গেলে আপনারা আমাকে একটা, ওই যে কেউ একজন একটা এই মিটিং লঞ্চ করে একটু গ্রুপে একটা লিংক দিতে পারবেন? না আমার এটা মানে, জি স্যার, দিবানে স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর মনে হয় 5 মিনিট আছে, আমি আরেকটা বিষয় একটু দেখাই দিই। দেখেন, আপনার
এই যে দেখবেন যে চ্যাপ্টার 1, এই যে চ্যাপ্টার 1 বলে একটা শিট আছে দেয়া গ্রুপে, ওটা ওপেন করবেন। বলে দেখেন এখানে এই যে যে বিষয়গুলো দেখালাম এইগুলোই আবার আপনারা একটু হ্যান্ড নোট আকারে, এটা আইআইটির একটা শিট, হ্যান্ড নোট আকারে আপনি যদি খুব সংক্ষেপে পড়তে চান এটা পড়তে পারেন। তো এখানে এই যে প্রথমে ডেফিনেশন এন্ড স্কোপ আছে, এখানে বিভিন্ন ওয়েল ডেফিনেশন, ওয়েলফেয়ার ডেফিনেশন, এগুলো একটু জাস্ট চোখ বুলাইতে পারেন, এমন কিছুই না। এরপরে এই যে মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স যেগুলো পড়ালাম এগুলোরও আপনার একটা জাস্ট এক মানে হাতে নোট করা টাইপের, খুব সুন্দর বোঝার জন্য সুবিধা এরকম একটা ইয়ে আমি আপনাদেরকে এখানে এই জন্য দিলাম। যদিও এই টাইপের ম্যাটেরিয়াল আসলে পড়ানো উচিত না, এই টাইপের ম্যাটেরিয়াল গুলো আসলে মানে খুব ইজি করে দেয় বিষয়গুলো। যাই হোক, তো আহ, আপনারা চ্যাট জিপিটিতে আরো ইজি হতে পারেন, এই জন্য আমি দিয়ে দিলাম। তো এখানে যে পজিটিভ ইকোনমিক্স, হ্যাঁ, তারপরে নর্মেটিভ ইকোনমিক্স, এই বিষয়গুলা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আসি তিনটা সেন্ট্রাল প্রবলেম ইকোনমিক্সের, কিন্তু ফান্ডামেন্টাল তিনটা প্রবলেম আমরা ফেস করে থাকি। যে হোয়াট টু প্রডিউস, আমাদের কি উৎপাদন উৎপাদন করতে, ইকোনমিক্স কিন্তু আসলে আপনার সীমিত সম্পদের মধ্যে আপনি মানুষের অসীম চাহিদা কিভাবে মিটাতে পারেন তার উপায় খুঁজে বের করা, যে পদ্ধতি, এটা নিয়ে আলোচনা যে শাস্ত্রে করা হয় সেটাই আসলে অর্থনীতি। তো চাহিদা পূরণ করতে গেলে অবশ্যই উৎপাদন করতে হবে। তো দ্রব্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে তিনটা বিষয় আমরা যে কোনো ইকোনমি ফেস করে, কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, আর কার জন্য উৎপাদন করতে হবে। তো আমরা মার্কেট রিসার্চ করে মানুষ নিয়ে, ধরেন একটা ফার্ম যদি আপনি চালান, মার্কেট রিসার্চ করে সে নিয়ে আসলো কার জন্য উৎপাদন, কারা কারা ক্রেতা বা কারা কাদের কাদের এই বিষয়টা দরকার, একটা নির্দিষ্ট প্রোডাক্টের কথাই বলতেছে। তারপরে বিষয় আসে যে কিভাবে, এখানে আমাদের ইঞ্জিনিয়ারদের প্রচুর কাজ আছে, যে আমরা কিভাবে উৎপাদন করব, কিভাবে ডিজাইন করব, কিভাবে ইমপ্লিমেন্ট করব, কিভাবে আউটপুট আসবে, প্রোডাক্টিভিটি বা এফিসিয়েন্সি আমরা কিভাবে বাড়াবো, তাই তো? তো এবং তার আগে সর্বপ্রথম আমাদের কি কি উৎপাদন করতে হবে এটা নিরূপণ করতে হবে। এটাই হচ্ছে একটা ইকোনমি, এই জিনিসটা একটু পড়বেন, এই যে দাগাই দিলাম। আহ আচ্ছা, কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট এখানে আপনারা পেয়ে যাবেন। ওয়েলথ কি জিনিস, মানি কি জিনিস, জাস্ট পড়ার জন্য, এগুলো খুব বেশি আপনার প্রয়োজন হবে না। ইনভেস্টমেন্ট কি জিনিস, এই জিনিসটা একটু দেখতে হবে, ইনভেস্টমেন্ট, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, আরেকটা হচ্ছে নেট ইনভেস্টমেন্ট। তো এই বিষয়গুলো দেখতে পারেন, এই বিষয়গুলা মানে আমি এত জোর দিচ্ছি না, কেননা এগুলা কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু হয়তোবা আপনার আহ পরীক্ষার জন্য এতটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। তারপর দেখা যাচ্ছে ইউটিলিটি, ইউটিলিটিটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি সংক্ষেপে যদি বলি, যে এখানে আছে যেমন আলিফ, এই আলিফরে যদি আমি একটা আপেল খেতে দিই, ওনার আপেল খুব পছন্দ, তো আমি বললাম যে ওনারা খাওয়ার পরে বললাম যে আপনি কেমন তৃপ্তি পেলেন, ইউটিলিটি বলতে হচ্ছে যে আপনি কতটুকু স্যাটিসফাইড। উনি বললেন যে হ্যাঁ আমি আহ, কি বলে 4 রেটিং দিলাম 5-এর মধ্যে, কথার উপর। তো পরে আমি সাথে সাথেই, মানে কোনো টাইম গ্যাপ রাখা যাবে না, আমি সাথে সাথে ওনাকে আরেকটা আপেল খেতে দিলাম। ওনার কাছে শুনলাম যে এবার কত পেয়েছেন, উনি বললেন এক্সট্রা আর 1 যোগ করেন স্যার, মানে টোটাল আমি এই দুইটা খেয়ে 5 পেয়েছি। আর লাস্টে যেটা খেয়েছি সেটার জন্য আমি 1 পেয়েছি। যে এক্সট্রা একটা খাওয়ার পরে কোনো টাইম গ্যাপ না দিয়ে আরেকটা যদি খান বা আরেকটা যদি কনজিউম করেন, বা আরেকটা যদি আপনি দ্রব্য বা সেবা ভোগ করেন, তাহলে ওই সেম কোয়ালিটি সেম জিনিস যদি আরেকটা ভোগ করেন, তাহলে এক্সট্রা যে ইউটিলিটিটা আপনি পান সেটা বলতেছি আমরা মার্জিনাল ইউটিলিটি। আর এই টোটাল যেটা যেটা পাবেন সেটা আমরা বলতেছি টোটাল ইউটিলিটি। তো এই মার্জিনাল ইউটিলিটি সে বললো আর 1, অর্থাৎ সে পাইলো টোটাল 5। তারপরে আমি আবার একটা তারে খাওয়া খাইতে দিলাম, সে খাইতে চাচ্ছে না, তারপরে জোর করে বললো, খান। তো আলফি বললো যে আবার শুনলাম যে আপনি কেমন তৃপ্তি, সে রেটিং দিল 1। তো তো টোটাল তার হইলো 6। এখন আমি সে আর মোটেই খাবেন, আমি ওনারা জোর করে খাইতে বাধ্য করলাম। আমি বললাম যে কেমন তৃপ্তি পেলেন, উনি স্যার আর বললেন না, আমি কোনো তৃপ্তিই পাই নাই। তো সেক্ষেত্রে উনি রেটিং দিলেন 0, তখন 6 থাকলো। এবার উনি খাইতে যাচ্ছেন, আমি ওনারা জোর করে আর একটা আপেল গালে গুজে দিয়ে খাওয়াই দিলাম। তখন আমি বললাম যে কেমন স্যাটিসফ্যাকশন পাইছেন, উনি আমাকে রাগান্বিত হয়ে বললেন কিসের স্যাটিসফ্যাকশন, আরো বিরক্ত হয়েছি। আমি মানে মজা করে বলতেছি বিষয়টা হলো বোঝার জন্য। তো এই যে আস্তে আস্তে দেখেন মার্জিনাল ইউটিলিটিটা কমে যাচ্ছে, এবং সেটা কমতে কমতে কোথায় 0 বা নেগেটিভে চলে যাচ্ছে। এটাই হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, যে আমি একই টাইপের প্রোডাক্ট যদি আমি উইদাউট টাইম গ্যাপে আমি যদি
কনজিউম করতে থাকি, কিন্তু টাইম গ্যাপ দিয়ে কনজিউম করলে হয়তো বা সেটা মনে হবে না, কেন 2 দিন পরে তো আমি আবার একটা আপেল খাইলে একই মজা পাবো। তো স্যাটিসফ্যাকশন ঘাটতি হয়। তো এটা গ্রাফিক্যাল আকারে যদি আমরা প্রকাশ করি এইভাবে, এই গ্রাফ সহ, এই জিনিসটা একটু এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা একটু রেসপন্স করেন, তাহলে আমি এই মিটিংটা শেষ করব। জি স্যার, জি স্যার স্যার। বুঝতে পারছি। বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমি এটা শেষ করতেছি, আপনি একটু লিঙ্ক দেন কেউ একজন।